বরিশাল পারে বক্তৃতা দিতে গেলে আরো একটু ভয় ভয় লাগে, এত নেতার সামনে বক্তৃতাটা কিভাবে দেব। যারা বক্তৃতা দিয়েছেন আজকের এই মত বিনিময় সভায়, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই বারের সুযোগ্য সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর, মঞ্চে উপবিষ্ট আছেন বরিশাল জেলার অন্যতম নেতা, বিভাগের অন্যতম নেতা আব্দুল কুদ্দুস আকন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মহানগর এবং বরিশাল জেলা ও দায়রা জজ মহোদয়, উপবিষ্ট আছেন বরিশালের মিস্টার বরিশাল যাকে ডাকা হতো এক সময়, সদরের এমপি মুজিবুর রহমান সরোয়ার সাহেব, যাকে এক নামে সবাই চেনে, অন্য কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন নাই। উপবিষ্ট আছেন মাধবী পাঠক বিলকিস জাহান শিরিন, তার অন্য কোনো পরিচয় আমার দেওয়ার দরকার নাই। উপবিষ্ট আছেন একটু আগে যিনি বক্তৃতা দিয়ে গেলেন, আইনজীবীদের অহংকার, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নয়, শুধু বাংলাদেশের ৮০,০০০ আইনজীবীর নেতা, আমাদের এমপি, বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদের অন্যতম পরিচিত মুখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সংসদের বিশেষ কমিটির সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি, আপনাদের বরিশালের অত্যন্ত চৌকস নেতা জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বরিশালের আরেকজন কৃতি সন্তান, ৮০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার বক্তৃতা শোনার জন্য আমরা অপারে যেমন বাংলার পাদদেশে দাঁড়িয়ে থাকতাম, ৮০ দশকের সাথে মসনদ কাঁপানো ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী নান আদাদ্দার জহির উদ্দিন স্বপন, আমার সামনে উপবিষ্ট, মঞ্চে আরো উপবিষ্ট আছেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এরশাদুল আলম এবং জনাব খাদেমুল কায়েস, যিনি আপনাদের বৃহত্তর বরিশালের সন্তান। আমার সামনে উপস্থিত আছেন বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, বারের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে এখানে বসে বসে কথা শুনছিলাম, বক্তৃতা শুনছিলাম, জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। জীবনানন্দ দাশ বলেছেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে। আপনারা যারা আইনজীবী আছেন অনেক দাবি তুলেছেন, আমার হাতে যদি সবটুকু পূরণ করার সামর্থ্য থাকতো, এই মুহূর্তেই বরিশাল বারের জন্য, বরিশাল আদালতের জন্য, বরিশালের মানুষের জন্য যতটা হৃদয় নিংড়িয়ে ভালোবাসা দেওয়া যায় সবটুকু দিয়ে যেতাম। কিন্তু ভালোবাসার তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারেরও সীমাবদ্ধতা আছে। জয়নুল আবেদিন সাহেব বলেছেন, মাত্র ৬ মাস এসেছি, আমাদের কথা ছিল আমরা ঘুরে দাঁড়াবো, আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আগামীকাল বলবে আমি কি পারিনি। আপনাদের বরিশালে আসার আগে এই ভবন নির্মাণের কথা আমার কানে আছে, আমার মনে আছে, আমার হৃদয়ে আছে। সামনের দিনগুলোতে ভবন নির্মাণের জন্য
যা কিছু করা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সবটুকু আপনাদের জন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটা ওই যে মাছ ভান্ডারের গান আছে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তো দরবারে, তাই না? আইন মন্ত্রণালয় থেকে যখন আসছে একদম তো খালি হাতে আপনাদের ফিরে দেওয়া যায় না, আমাদের কাছে যখন বলেছেন। তো আসার আগে আপনাদের জন্য 20 লক্ষ টাকা বারের সংস্কারের জন্য একটি অর্ডার এনেছি, আর 5 লক্ষ টাকা বই কেনার জন্য। এটা সাময়িক, আপাতত আপনাদের সান্ত্বনা পুরস্কার হিসাবে বারের সভাপতি সাহেবের হাতে আমি আমাদের সরকারি সে আদেশটা এখন তুলে দিলাম আপনাদের জন্য। 25 লক্ষ টাকা আপাতত দিলাম, ভবন করার জন্য যেটা করা সম্ভব আমরা চেষ্টা করব সেটা করার জন্য। প্রিয় আইনজীবী বৃন্দ, বক্তৃতা যেহেতু বলতে হবে দুটি কথা, অনেক কথা বললাম, তা দু একটি কথা না বললেই নয়। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যদি বলেন এই সরকার 6 মাসে কি করেছে, তাহলে আমি বলবো এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানোর। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না, এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না, এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একদিকে যারা হেরিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুৎ দাবিতে মিছিল করছেন, পিছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ফ্যানের বাতাস খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না সংকট নেই, আমরা বলছি সংকট আছে, এবং সংকটের সমাধানের উপায়ও আমরা বের করার চেষ্টা করছি নিরন্তরভাবে। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু পারেন ততটুকু দেন, ততটুকু বলেন। আপনার ছোট ছোট কয়েকটি বিষয় দেখেন, পৃথিবীর ইতিহাসে কোন দেশে পাবেন, বাংলাদেশের ইতিহাসে তো নাই। আপনার হাতে ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে ভোটের মাঠে দেওয়া প্রদত্ত প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করেছি। জয়নাল সাহেব, মুজিবুর রহমান সরোয়ার সাহেব, আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব বরিশালের মাঠে ঘাটে প্রান্তরে যখন বক্তৃতা দিয়েছিলেন তখন বলেছিলেন, বিএনপিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মা বোনের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। তখন কিন্তু আজকের যারা গুপ্ত সুপ্ত আছেন তারা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। ইনশাল্লাহ এই বছরের মধ্যে সারা বাংলাদেশে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই অর্থ বছরে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা বলেছিলাম নির্বাচনের মাঠে কৃষি কার্ড ইস্যু করা হবে, কৃষক কার্ড। দায়িত্ব নেওয়ার পরে আমরা কৃষক কার্ড চালু করেছি। ইনশাআল্লাহ সমস্ত কৃষকের হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক কার্ড তুলে দেব। আমরা বলেছিলাম মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত
সেবক, মানবেতর জীবনযাপন করে, তাদের জন্য ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। সে কর্মসূচিও আমরা চালু করেছি। আমরা যা কথা বলেছি, আমাদের কালির দাগ মুছে যাওয়ার আগেই আমরা সেটা রক্ষা করেছি। আমরা জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন, বিগত 17 বছরে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল পেরিয়ে মানুষ রাজপথ দখল করেছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই দেশ এবং মানুষকে বাঁচাতে যে স্বৈরাচারী হাসিনার আমলে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি 4,500-এরও বেশি সহযোদ্ধাকে, যাদেরকে ক্রস ফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা হারিয়েছিলাম 700-র বেশি সহযোদ্ধাকে, যাদেরকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে মোনাজাতরত অবস্থায় থাকেন, তার স্বজন ফেরার প্রতীক্ষায়। বিগত 17 বছরে বিএনপি করার অপরাধে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন যিনি 20 বছর আগে মারা গেছেন। এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন, তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন, তার বিরুদ্ধে 100-র বেশি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে 24 জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনজি জেনারেশন, এই প্রজন্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে 1400 মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের 20 দিনে, 15 দিন এবং আগস্ট মাসের 5 দিন, এই 20 দিনে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ উপহার দিতে যে এই 20 দিনে 30,000-এর মতো সাহসী তরুণ পঙ্গু হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো মাথার খুলে উড়ে গেছে। ভিতরে কোনোভাবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে, তার খুলিটা যাতে থাকে, মগজটা যাতে থাকে। কারো চোখ নাই। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের বিরূপা পুরুষের উপমা হয়ে থাকব। সে কারণে আমরা বলি, এই বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। সেই বিচারে বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো সাক্ষী নেব না। সেই বিচারে আমরা এমন এমন সলিড ম্যাটেরিয়াল আছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স দিয়ে
বিশ্বের যে কোনো আদালত মনে করবে এর থেকে সলিড এভিডেন্স নাই। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে কথা শুনছেন তাদেরকে বলছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। বাংলাদেশ যখন 1971 সালে মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছিল, তৎকালীন রাজনৈতিক দল যখন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে মুক্তির দিশারি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 72 থেকে 75 পর্যন্ত এদেশে জাসদের 30,000-এর তরতাজা মানুষকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান ব্যারাকে ছিলেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে খন্দকার মোস্তাকদের ক্ষমতার লোভের কারণে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বাংলাদেশ দিশেহারা হয়েছিল। সেদিন আবার বাংলাদেশের মানুষের ত্রাতার ভূমিকায় এসেছিলেন আমার বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 82 থেকে 90 পর্যন্ত বাংলাদেশ যখন আবার পথ হারাতে বসেছিল, তখন জিয়াউর রহমানের পত্নী বাংলাদেশের মানুষের ভালোবাসার আস্থার ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আপনারা জানেন 111 সরকার এসে যখন বেগম খালেদা জিয়ার সামনে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটা পছন্দ করেন, সেখানে সরকার আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে, আপনার 2 সন্তানকে পাঠিয়ে দেবে, সবচেয়ে ভালো বাড়িটা করে দেবে, সবচেয়ে ভালো গাড়িটা দেবে, আপনি শুধু বিনিময়ে বাংলাদেশের মানুষকে ভুলে যেতে হবে, রাজনীতি ভুলতে হবে, আর যদি না করেন আপনার সামনে আপনার 2 সন্তানকে হত্যা করা হবে। সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আছে, যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, সে দেশের মাটি ফেলে আমি পৃথিবীর কোন স্থানে যে শান্তি পাবো না, অমন শান্তি আমি চাই না। বাংলাদেশের মাটিতে আমার লক্ষ কোটি সন্তান আছে, আমার 2 সন্তানের জীবনের বিনিময় হলেও আমি বাংলাদেশের লক্ষ কোটি সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যাব না। সেদিন সে 111 গভর্নমেন্টের সময় আর এক নেত্রী আপোষ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন। আমার নেত্রী বাংলাদেশ থেকে কোথাও যাননি, কারণ বিএনপির রাজনীতি হলে দেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতি হলে দেশের ভুখা নাঙা খেটে খাওয়া মানুষের জন্য। আর সে কারণেই বলছি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাখাল রাজার সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস রাখেন। পরিবর্তনের 2-1টি ছোট ছোট উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। ঢাকা শহরে প্রধানমন্ত্রী মুভ করলে তার সাথে 28 থেকে 32টা গাড়ি মুভ করত। ঢাকা শহরের সমস্ত সিগন্যাল বন্ধ করে দিয়ে ট্রাফিক জ্যামে ভরে দেওয়া হতো। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 28টা গাড়ির থেকে কমিয়ে উনি 4টা গাড়িতে নিয়ে এসেছেন।